এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। শুভ সন্ধ্যা সুধী দর্শকবৃন্দ, আমার সাহিত্য মোদী দর্শকবৃন্দ। বাইরে বেশ ঝিরঝির ধারে বৃষ্টি পড়ছে, আর প্রতিদিনকার মতো আমরা আবারও হাজির হয়েছি শুধু আপনাদের জন্য এক সাহিত্য মুখর, বরিশন মুখার একটা সাবলীল আলোচনার একটা সন্ধ্যা সঙ্গে নিয়ে। বর্ষণ যখন চলছে অবিরাম, তখন আমাদের কবিকুল সাহিত্যিক বৃন্দ তাদের কলম তো নিশ্চয়ই সরব হয়ে উঠবে। এটা তো খুব স্বাভাবিক, কারণ আমরা জানি যে সাহিত্য সৃষ্টির উপর প্রকৃতির প্রভাব কিন্তু ভীষণভাবে পড়ে। সেই নিয়মকে লঙ্ঘন করা খুব কঠিন, অন্তত সাহিত্যিকের পক্ষে। যাই হোক, আজকে আমরা আবারও একটা সাহিত্য সন্ধ্যা নিয়ে হাজির হয়েছি। মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহ সুস্থ সাহিত্য প্রসারে আছে আমাদের সাথে, আছে আপনাদের সাথে, আছে সমাজের জন্য। এই নিয়মকে মেনে আজকে আমাদের মধ্যে যে সাহিত্য বন্ধু হাজির হয়েছে, বর্ধমানের অতি পরিচিত মুখ। আজকে আমাদের দুজনের আড্ডায় মুখর হবে এই স্টুডিও ফ্লোর। আমি থাকছি প্রথম থেকে শেষ পর্যন্ত, সঞ্চালনায় আপনাদের চিরঞ্জীব ঘোষ, আর আমাদের সঙ্গে থাকছে, হ্যাঁ দর্শক বন্ধু, জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন পরিচয় পর্বটুকু সাহিত্য বন্ধুর সাথে সেরে নেওয়ার জন্য। আজকের সাহিত্য বন্ধু আমাদের সন্দীপ ঘোষ আসন অলঙ্কৃত করে বসে আছেন। তার সাহিত্য চর্চার বিভিন্ন নমুনা আজকে আমাদেরকে ঋদ্ধ করবে, আমরা সমৃদ্ধ করব। আসুন আপনারা আমরা সকলে মিলে আন্তরিক উষ্ণতার সাথে এই আলোচনার প্রবাহে তাকে স্বাগত জানাই। সন্দীপ, তোমাকে স্বাগত জানাই। প্রথম তুমি বলো যে আজকে এই মুহূর্তে এই স্টুডিও ফ্লোরে এসে তোমার কেমন লাগছে, সেই অনুভূতিটুকু একটু দর্শক বন্ধুদের সাথে ভাগ করে নাও। এখানে এসে আমার আজকে খুবই ভালো লাগছে। বর্ষামুখর সন্ধ্যায় সবাইকে প্রণাম জানিয়ে আমি এখানে এসেছি, ভালো লাগছে আমার এখানে এসে। আমাদের সাহিত্য বন্ধু, আমরা তো অবশ্যই জেনে নেব তার সাহিত্য সৃষ্টির আনাচে কানাচে, আমরা ঘুরবো তার সাহিত্য জীবন সম্পর্কে আমরা জেনে নেব। প্রথম সৃষ্টি ভীষণ ছোটবেলায়, তখন বয়স হয়তো 9, ডায়েরির পাতায় ধাঁধা বাঁধতে বাঁধতে শুরু করলেন সাহিত্যের সৃষ্টি, এবং সেই দিনের অনুভূতির কথা আজকে প্রথম একটু আমরা জেনে নিই আমাদের সাহিত্য বন্ধুর কাছ থেকে। সন্দীপ, বলো সেই প্রথম দিনের কথা, যখন তোমার কবিতায় কলমে যখন কবিতা উঠে এলো, সেই অনুভূতি কীরকম ছিল, একটু দু এক কথা আমাদের জন্য। তখন আমার 9 কি 10 বয়স হবে। আচ্ছা, তখন ওই ক্লাস 3 কি 4 পড়ি। বাবা, সেই সময় ছোটদের পাতলা পাতলা চটি বই দেখে, ধাঁধার বইগুলো দেখে তখন ছন্দ মিলিয়ে মিলিয়ে নিজেরাই ধাঁধা তৈরি করতাম। আচ্ছা, এবং বন্ধুদেরকে দেখাতাম
বন্ধুরা উৎসাহ পেত, তারা আবার আমার দেখা দেখি তারাও নিজেরা ধাঁধা সৃষ্টি করার চেষ্টা করতো। বাহ, এইভাবে ছোট ছোট 4 লাইন 5 লাইনের ধাঁধা ছন্দ মিলিয়ে করতে করতে কবিতার প্রতি একটা আকৃষ্ট হয়ে কবিতার লেখার একটা চেষ্টা করতে লাগলাম। তখন ওই 4 লাইন 5 লাইন করে ছন্দ মিলিয়ে কবিতা লিখতে লিখতে সবার উৎসাহে আস্তে আস্তে ডায়েরিতে সেগুলো যত্ন করে লিখে রাখতে লাগলাম। বাহ। এইভাবেই কবিতার প্রতি আকৃষ্ট হয়ে আমি কবিতা লেখা শুরু করি। বাহ। কথায় আছে যে সন্দীপ, যে খেতে ভালোবাসে সে খুব ভালো রাঁধুনি হয়, তাই না? যে ভালো গান শুনতে ভালোবাসে সে খুব ভালো গায়ক হয়ে ওঠে। আস্তে আস্তে গানকে সে গলায় নিতে চেষ্টা করে। আচ্ছা, কবিতা লেখা শুরুর আগে, সাহিত্য সৃষ্টির আগে তোমার সাহিত্যের উপরেতে আকর্ষণ কি খুব তীব্র ছিল? কবিতা কি খুব তোমাকে টানতো? কিছু মনে পড়ে সেসব কথা? ছোটোবেলায় পড়াশোনা নিয়ে থাকতাম, তখন কবিতার প্রতি অতটা আগ্রহ বা টান ছিল না। তবে আচ্ছা, আস্তে আস্তে কবিতার বই পড়তে পড়তে তারপর বাবারও কবিতা লেখার একটু মানে হাত ছিল ভালো। বাবার ডায়েরিগুলো দেখতাম, বাবা কবিতা লেখার ছোটোবেলা থেকে প্র্যাকটিস করতো আর কি। আচ্ছা, আচ্ছা, দিয়ে বাবার লেখাতে আর দেখে আরও অনুপ্রাণিত হয়ে আমিও কিছু কিছু লেখার চেষ্টা করতাম। বাহ, তখন থেকেই আমার একটু মানে কবিতার প্রতি ভালোবাসা জন্মেছিল। বাহ, বাহ, বাহ। তারপর এইসব লেখালেখি শুরু হয়েছে আস্তে আস্তে আর কি। বেশ, আমরা শুনে নিলাম যে প্রথম ভালোবাসা জন্মানোর কথা, সাহিত্যের প্রতি প্রথম টান কিভাবে আমাদের কবি বন্ধুর মধ্যে উঠে এলো এবং তার অনুপ্রেরণায় তার পিতার কি ভূমিকা, এগুলো আমরা সবই আস্তে আস্তে জেনে নিলাম। আমরা অবশ্যই থাকবো, আলোচনায় থাকবো, তার সাহিত্য জীবন নিয়ে থাকবো। তবে তার আগে আমরা আস্তে আস্তে ঢুকে যাই তার সৃষ্টির মধ্যে, অর্থাৎ কবিকণ্ঠে, কবিতার মধ্যে। আজকে প্রথম কবিতা আমরা শুনে নেব আমাদের সাহিত্য বন্ধুর কাছে। দেখি তিনি তার এই সৃষ্টির রত্নের আকর থেকে কি আমাদের জন্য বেছে এনেছেন। দেখা যাক, আজকের প্রথম কবিতা আমরা শুনে নিই। আজকে প্রথম কবিতা তুমি তৈরি হও পাঠের জন্য। আমাদের কবি বন্ধু তৈরি হতে হতে প্রতিদিনকার যে প্রয়োজনীয় কথা সেটা আমরা সেরে নিই। আপনারা যারা ক্যামেরার ওই পারে আছেন এবং এই অনুষ্ঠান দেখছেন, তারাও যদি সাহিত্যের এই প্ল্যাটফর্মে এসে আপনাদের সাক্ষাৎকার দিতে আগ্রহী হয়ে থাকেন, তবে অবশ্যই ফোন করুন 6294345327 এই নাম্বারে। আসুন আমরা শুনে নিই আমাদের কবিকণ্ঠে প্রথম কবিতা। আচ্ছা, আমার প্রথম কবিতাটির নাম পাথরের ক্ষয় সেও কি সয়। আচ্ছা। দলছুট এক একলা পাথর সাগর তীরে হায়, রোদ বৃষ্টিতে ভিজেই তার দিন যে চলে যায়। নিত্য নতুন বন্ধু সেজে আসে ঢেউয়ের দল, একলা পাথর ভিজেই চলে, বোঝে না যে তারা ছল। জোয়ারেও সে সহ্য করে ঢেউয়ের উদ্দামতার ঝাপটা, বালির সাথেও গোপন আতাত, বোঝে না পাথর চাপটা। চোরাবালিও সুযোগ বুঝে টানছে আরও নিচে, ঢেউয়েরা মিথ্যে আশ্বাস দেয়, ভাবছ কেন মিছে। ঢেউয়ের আঘাতে ক্ষয়িষ্ণু পাথর অস্তিত্ব হারায় ক্ষণে ক্ষণে, কালের নিয়মে সেও বালিতে মেশে, হতাশায় সিক্ত নয়নে। নমস্কার। একটা অদ্ভুত বার্তা এর মধ্যে আছে। আমরা জানি কবি কবিতা সৃষ্টি করেন, কিন্তু শ্রোতা বা পাঠক তারা প্রত্যেকে নিজের মতন করে সেই কবিতাটাকে ভাবেন, এবং যত বহুমুখী ভাবনা একটা কবিতা থেকে উঠে আসে, ততই আমরা বলি যে এই কবিতা কিন্তু ততটাই সফল। আমার কোথাও যেন মনে হলো আমাদের যে সমাজ ব্যবস্থা, এখানেতে আমরা সাধারণত আশেপাশে দেখি, যেখানে আমরা মিত্রতাকেও যেমন গলার মধ্যে আমরা বুকের মধ্যে নিয়ে নিই, ঠিক সেরকম পিছন থেকে কিছু সম্প্রদায় আছে, তারা কিন্তু খুব গোপনে ছুরি মারার জন্য প্রস্তুত হয়। কোথাও একটা এরকম একটা বাতাবরণের ভেতরে এমন একটা মূল চিন্তাকে যেন সম্বল করে কবি কলম চালিয়েছেন। পাথরের টুকরো একা ধীর স্থবির অত্যন্ত সহ্য শক্তি নিয়ে পড়ে আছে, সেখানে প্রতিটি ঢেউ এসে ঝাপটা মারছে, আঘাত করছে। আবার
যে বালির উপরে পড়ে আছে সেখানেও গোপন একটা আঁতাত চলছে যে তাকে চোরাবালির নিচে টেনে ধরার জন্য। আবার এই করতে করতে দেখা যাচ্ছে বায়ু, জল, তাপ সব কিছুর সাথে লড়তে লড়তে সেই পাথরও একদিন বালুকণায় পরিণত হচ্ছে। এই যে ব্যাপারটা, এই যে বিষয়টা, সত্যি আমি কোথাও একটা আমাদের সমাজ ব্যবস্থার সাথে মিল পেলাম। আমি জানি না যে কবির ভাবনার সাথে আমার ভাবনা মিলল কি না। এটা কি মিলেছে? হ্যাঁ, অনেকটাই মিলেছে। অনেকটাই। তুমি কি নতুন করে কিছু বলবে এর বাইরে কিছু এই কবিতা? হ্যাঁ, আমি এভাবেই চিন্তা করে লেখাটা লিখেছিলাম। হ্যাঁ, যে মানুষের চাপের পর চাপ সহ্য করে করে ঢেউয়ের মতো, মানে যে ঢেউয়ের যে তরঙ্গগুলো আসে সেই তরঙ্গের চাপ সহ্য করতে করতে মানুষও একদিন ক্ষয় হতে হতে বালিতে মিশে যায়। তার প্রচেষ্টা সফল হয় না, সে তবু আপ্রাণ চেষ্টা করে যায়। এটাই মানে সমাজ ব্যবস্থার এই কঠিন ব্যবস্থাটাকে বোঝাবার চেষ্টা করেছে এই কবিতার মাধ্যমে আর কি। বাহ বাহ, ভীষণ সুন্দর। এখানে পাথরকে একটা মেটাফর হিসেবে নেওয়া হয়েছে, যেখানে মানুষের ক্ষয়টার একটা প্রতীক হিসেবে নেওয়া হয়েছে পাথরটাকে। খুব সুন্দর। তোমাকে কর্নিশ জানাই, আমরা প্রথম কবিতায় আপ্লুত এবং আমরা আশা রাখছি এই আলোচনা চক্র চলতে চলতে আমরা আরও অনেক ভালো ভালো কবিতা তোমার কাছে শুনবো। শুধু দর্শকবৃন্দ, আমরা আবার একটু সাহিত্য জীবনে চলে যাই। সন্দীপ, তোমাকে একটু নস্টালজিক হতে বলছি। আমি আর একটু পিছনের দিনগুলোতে ফিরে যেতে বলছি। যখন প্রথম তোমার কবিতা একটা ছাপাখানার মধ্যে পেশাই হয়ে অক্ষর হিসেবে একটা বইয়ের মধ্যে এলো বা কোনো ম্যাগাজিনে এলো, সেই ম্যাগাজিন বইয়ের পাতাটা সামনে রেখে তোমার অনুভূতি কিরাম হয়েছিল? সেই দিনটার কথা মনে আছে? হ্যাঁ, সেদিনটার কথা খুব মনে পড়ে। একটু শুনি সেই দিনটার কথা। আসলে তখন তো বয়স একদমই ছোট, একদম 9 কি 10 বছর বয়স। সেই সময় কবিতা লেখার চল সেভাবে ছিল না, বা পত্রিকায় লেখালেখি বেরোবার যে আনন্দ সেটাও অনুভূতি হওয়ার সেই ছিল না আমাদের কাছে। তখন আমার মানে সবে লেখা শুরু করে ডায়েরির পাতায় বেশ স্বজনদের রেখে দিতাম লিখে। তখন আমার এক দাদা, জাততো দাদা, আমাকে উৎসাহ দিল। তাদের একটা কবিতা লেখার বই বেরোচ্ছে ক্লাব থেকে, সেই কবিতা লেখার বইয়ে যদি আমি কোনো ছোট কবিতা দিতে পারি তার খুব আনন্দ হবে আর কি। বাহ। তা আমি খুব উৎসাহের সঙ্গে আমার লেখা একটি কবিতা আমি দিয়েছিলাম। সেই প্রথম আমার কবিতা একটা পত্রিকায় বেরিয়েছিল। নিজের নাম দেখে, নিজের লেখা দেখে একটা আলাদা অনুভূতি, গর্ব, বাহ, আপ্লুত হয়ে সবাইকে দেখানো, সে এক আলাদা আলাদা আনন্দ আর কি, আবেগ। ঠিক ঠিক। এবং এগুলোই মনে হয় যেন সম্বল করে আবার সামনের দিকে এগোনো যায়, ঠিক না? এবং এখানে থাকে আমাদের সামনে যারা মানে বর্ষিয়ান যে সমস্ত সাহিত্যিক আছেন, যারা আমাদেরকে সাহায্য করেন নিরন্তর আমাদেরকে এই সাহিত্য পথে চলার, তাদেরও কিছু মন্তব্য যেন আমাদের কাছে পাথেয় হয়ে যায়, আমাদের কাছে আশীর্বাদ হয়ে যায়, যে আবার পরের এই ধাপটাতেও আমরা যেন এগিয়ে যেতে পারি। শুধু দর্শকবৃন্দ, আমরা আবার আসবো দ্বিতীয় কবিতায়। তুমি তৈরি হয়ে যাও সন্দীপ। সন্দীপ তৈরি হোক, তার সাথে সাথে আমরা এখনো পর্যন্ত এই সাহিত্যের স্রোতে ভাসছি। আমরা এখনো পর্যন্ত তার সৃষ্টিতে কোথাও একটা যেন উত্তেজনা, আমাদের রক্তের ভিতরেতে একটা ভালো লাগা স্রোত বয়ে যাচ্ছে। তুমি তৈরি? আমরা চলে আসি পরের কবিতায়, দ্বিতীয় কবিতায়, আমাদের কবিকণ্ঠে দ্বিতীয় কবিতা। আমার কবিতার এই নাম হচ্ছে দম্ভের বিচার। আচ্ছা। কিসের এত ঔদ্ধত্য, দম্ভই বা এত কিসের? অমৃত বলে পান করছো, আসলে সেটাই বিষের। দাম্ভিকতায় নষ্ট স্বভাব, সম্পর্ক হয় ফিকে। মাথা নত করেও কখনো ভালোবাসা যায় টিকে। আত্মবিশ্বাস থাকা ভালো, অতিরিক্ত কখনোই নয়। বাস্তবের মাটিতে থাকলে থাকে না মনেতে ভয়। পরনিন্দা আর পরচর্চা অনেক তো হলো জীবনে। আত্মসমালোচনা করেই হোক যাচাই নিজ মননে। বাজে না তালি এক হাতেতে, এটাই প্রাচীন প্রবাদ। সংযম সমন্বয় না থাকলে মনুষ্যত্বই যাবে বাদ। নমস্কার। কি অপূর্ব! আজকে আমরা বিভিন্ন স্বাদের কবিতা পাচ্ছি। প্রথম যেমন কবিতাটা পেলাম, যেমন একটা সুন্দর একটা মনস্তাত্ত্বিক কবিতা পেলাম, এখন আবার একটা সুন্দর পেলাম যে একটা চরিত্র গঠনের কথা, যেখানে দম্ভ ভীষণ আমাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের মধ্যে থাকে এবং সেটা নিয়ে আমরা কিন্তু
খুব বেশি দূর এগুতে পারি না। সাধারণত এটাই কথায় আছে যে ফলবতী বৃক্ষ সবসময় মাটির দিকে নুয়ে পড়ে, এবং সেই কর্মের ভারে, সুকর্মের ভরে যত মাটির দিকে আমরা নুয়ে পড়ব, তত দম্ভ আমাদের থেকে দূরে যাবে। কাজেই আমরা অবশ্যই দাম্ভিক হব না, আমরা কর্মী হব। আসুন, আমাদের এই যে বার্তা আমাদের কবি বন্ধুর কাছ থেকে আমরা পেলাম, এটা আমরা আমাদের জীবনে গ্রহণ করি। কেমন? তোমাকে সত্যি আমাদের ভালো লাগা এই কবিতা, এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাই আমাদের এই মুক্ত বাংলার মুক্ত আবহের কলাকুশলীর তরফ থেকে, এবং অবশ্যই আমাদের সুধী দর্শকবৃন্দর তরফ থেকে। আমরা পরবর্তী পর্যায়ে আবার আসি। তুমি লেখালেখি করছো, আচ্ছা সন্দীপ, একটা জিনিস ভীষণ জানতে ইচ্ছা করে যে তুমি যে লেখার মূল চিন্তাগুলো, মূল চরিত্রগুলো, সেগুলো কোথা থেকে খুঁজে পাও? আসলে এই চিন্তাগুলো মানে রাস্তাঘাটে যেতে আসতে বা নিজের জীবনের চলার পথে এগুলো যেগুলো আমার জীবনে দেখতে পাই আমরা, বা আমাদের জীবনে যেগুলো ঘটে যায়, যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলি মনের মধ্যে ঘুরতে থাকে। আর এই কবিতার প্রথম লাইনটা কখন যে মাথায় আসে, সেই সৃষ্টিটা আমাদের অজান্তে চলে আসে। সেই লাইনটা যখনই আসে, সেই মুহূর্ত থেকে কবিতার আমাদের গঠন শুরু হয়ে যায়। সে রাত্রিবেলাতেই হোক বা ভোরবেলাতেই হোক, সেই মুহূর্তে তখন হয়তো আমি সেটা মোবাইলে লিখে রাখি বা কোনো সময় ডায়েরিতেও লিখে রাখি। এটা অনেকে পাগলামি ভাবে হয়তো, কেননা আমার বাড়িতেও এটা আমার এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে মাঝ রাতে হঠাৎ উঠে আমি হয়তো 2 লাইন লিখছি, তখন ঘুম থেকে সবাই উঠে ভাবছে কি করছে, কিন্তু সেই মুহূর্তে সেই সৃষ্টিটা হঠাৎ মাথায় চলে আসে, যে হঠাৎ 2 লাইন মাথায় চলে এলো, তখন সেই লাইনটা না লিখে রাখলে পরবর্তী সময় মনে থাকে না, কবিতাটা ডেভেলপ করা যায় না। সেই জন্য তখন 2 লাইন লিখে রাখলে পরবর্তী সময়ে সেই লাইনগুলো মিলিয়ে আমার একটা সৃষ্টি তৈরি হয়। এভাবেই সৃষ্টিগুলো তৈরি হয় আর কি। অপূর্ব, আমরা সুন্দর শুনলাম যে একটা কবিতা সৃষ্টির কথা। আচ্ছা, এমনটা কখনো হয় যে কোনো একটা শব্দের অভাব তুমি কবিতাটা লিখতে লিখতে বোধ করছো, কিছুতেই সেই শব্দটাকে আমি খুঁজে পাচ্ছি না, এরকম কি হয়? হ্যাঁ, এরকম ঘটনা অনেকবার হয়েছে। আচ্ছা, দেখলে একটি শব্দের জন্য হয়তো কবিতাটা আটকে আছে, অথচ ওই শব্দটা মনের মতো না পাওয়া পর্যন্ত লেখাটা ঠিক সাজানো যাচ্ছে না, বা লেখাটার মধ্যে প্রাণ আসছে, পুরো অলঙ্করণের জায়গাটাই যেন পুরো আটকে আছে। সেই জন্য মানে খুব মনটা খুব বিষণ্ণ লাগতো, কিভাবে মনের মতো শব্দটা পাবো। সেই নিয়ে মানে বাইরে অনেকের সঙ্গে খারাপ ব্যবহারও হয়ে যায়, তখন মুডটা ঠিক নেই, তখন শব্দটা খুঁজে যাচ্ছি, আমার মাথার মধ্যে নানা রকম শব্দগুলো ঘুরছে, সেই শব্দটাকে আমি ঠিক মনের মতো শব্দটাকে ধরতে পারছি না। দিয়ে অবশেষে যখন শব্দটা ঠিক খুঁজে পাওয়া যায়, যখন কবিতাটা লাইনটা পুরোপুরি প্রাণ পায়, সেই মুহূর্তে আনন্দটা সত্যি বলে বোঝানো সম্ভব না। ঠিক ঠিক ঠিক, একদম। এটা বড় মানে অনুভূতির কথা বললো। সত্যি যারাই লেখালেখি করেন তারাই বুঝতে পারবেন যে আজকের কবি বন্ধু কতটা অনুভূতির কথা এই মুহূর্তে আপনাদের আমাদের সাথে ভাগ করে নিলেন। এটা সত্যিই অপূর্ব একটা কথা। বাড়ির কথা যখন এলো, নিশ্চয়ই বাড়িতে কোনো মানুষ আছেন, কেউ আছেন, বা মানে অনেকজন আছেন যারা তোমাকে এই সাহিত্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, তারা কারা? আমার বাড়িতে আমার বোন, আমার ভাগ্নি, আমার মা, আমার স্ত্রী, আমার মেয়ে আছেন। আচ্ছা, তার মধ্যে আমার মা আর আমার ওয়াইফ আর কি, আমার স্ত্রী যথেষ্ট অনুপ্রেরণা দেন আমার লেখালেখির ব্যাপারে। আচ্ছা, আমি মানে ভীষণ ব্যস্ততার মাঝেও যখন সময় খুঁজে পাই না, তারা আমাকে লেখালেখির ব্যাপারে উৎসাহ দেন। আচ্ছা, সেই জন্য আমি এখনও লেখালেখির ব্যাপারে উৎসাহ পাই এবং সেগুলো এগিয়ে নিয়ে যেতে পাই আর কি। সাহিত্য সৃষ্টির পথে শুধু কি কবিতাই তুমি লিখছো, না ছোট গল্প বা উপন্যাস লেখার কথা কিছু ভাবছো, বা কোনো প্রবন্ধ এরকম কিছু? মানে কবিতা লেখার পাশাপাশি আমি ছোট গল্প 2-1টা লিখেছি। আচ্ছা, তবে উপন্যাস লেখার কথা এই মুহূর্তে ভাবতে পারছি না, কারণ সাংসারিক চাপ এবং আমার মানে কাজের পরিধি এত বেশি যে উপন্যাস লেখার জন্য যে সময়টা দরকার, বা যে মানে সময়টা বা ফাঁকা টাইমটা দরকার, সেই টাইমটা আমি এখনো পাচ্ছি না। সেই জন্য উপন্যাস লেখা খুব চাপের। কবিতা তো সময় করে আমি মাঝে মাঝে লিখে ফেলি। শুধু দর্শকবৃন্দ,
আমরা দুটি ভিন্ন স্বাদের কবিতা আমাদের কবি বন্ধুর কাছে শুনেছি। চলুন আমরা আরও একটা কবিতার জন্য তৈরি হয়ে যাই। আপনারা আমাকে যেমন বারবার বলেছেন যে কবিকণ্ঠে কবিতার সংখ্যা বাড়ান, আমার কাছে প্রচুর ফোন আসে এবং এই অনুরোধও থাকে। তো কাজেই শুধুমাত্র কথার এই কচকচানিতে আমরা থাকবো না, আমরা আবারও চলে আসবো কবির সৃষ্টিতে। শুনে নিই পরের কবিতা, আমরা তৈরি হয়নি। কবিতার নাম পিছুটান। ফেলে আসা অতীত গুমড়ে মরে, সুখের স্মৃতিরা দূরে যায় সরে, হারানো পথের বাঁকে ভাবনাও হঠাৎ ম্লান, বেদনা জানান দেয় চরম পিছুটান। দিন শুরু হয়, দিন শেষও হয়, নিকষ আধারে মনে নামে ভয়, উড়ে বেড়ানোর ডানা কাটা গেছে আজ, সবার লক্ষ্যে সেই পিছুটান। চোখ ভারী আজ জলে থই থই, দূর যাত্রাপথে কেউ নেই সই, স্বপ্ন চুরমার অন্তরে হতাশার বান, অদৃশ্য শক্তি সেই পিছুটান। বাঁচার লড়াই চলছে সম্মুখ সমরে, প্রাণপণে বাঁচি তবুও যে লড়ে, দায়িত্ব কর্তব্যের বাঁধনে মন আনচান, পথের কাঁটা হয়ে সেই পিছুটান। আপন জনেরা তবুও তৃপ্ত মনে পাড়ি দেয় নিয়ে খুশির ঘ্রাণ, দূরে হাতছানি দেয় সবুজ প্রকৃতি, খাঁচাবন্দির কারণ সেই পিছুটান। নমস্কার। অতীতের হাতছানি, বর্তমানের রোমাঞ্চ আর আগামীর কিছু আশা, এইসব নিয়েই তো আমাদের জীবন এগিয়ে চলে, তাই তো? অবশ্যই। অতীতের যে পিছুটান, অতীতের যে হাতছানি, তার কিছু সুখের স্মৃতি, তার কিছু দুঃখের স্মৃতি কোথাও আমাদের মনের মণিকোঠার গোপন কুলুঙ্গিতে আমরা খুব গুছিয়ে সাজিয়ে সযত্নে রেখে দিই, এবং সময় কিন্তু ঠিক বার করে নেয়, আমাদের পৌঁছে দেয় সেই দিনগুলোতে। আমাদের অবসরে, আমাদের অবচেতন মনে কখনো আমরা নিজের অজান্তেই পৌঁছে যাই সেই দিনগুলোতে, সেই অনুভূতির দরজায় এসে আমাদের কড়া নাড়ে, এবার যেতে হবে একটু অতীতে, তাই না? তো এমনই একটি অনুভূতির কথা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা শব্দ প্রবাহে, শব্দের মধ্যে দিয়ে মালা গেঁথে আমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন আজকের কবি বন্ধু সন্দীপ ভাই। আমাদেরকে এত সুন্দর উপহার দিলেন তার কবিতা। অজস্র ধন্যবাদ, অজস্র ধন্যবাদ তোমাকে। তোমার কবিতাগুলি সত্যি বড় সুন্দর, এবং এই মুহূর্তে যেন স্টুডিও ফ্লোরে আমাদের একটা কোথাও ভালো লাগার রেশ একটা ঘুরে বেড়াচ্ছে। সন্দীপ, পরের প্রশ্নে আসি। ধরো একটা তুমি একটা কবিতা হয়তো লিখছো, ঠিক আছে? এই কবিতা যখন তুমি লিখছো তখন কি কোনো শব্দবন্ধ বা একটা কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা, এত লাইনের মধ্যে শেষ করতে হবে, এরকম কোনো নিয়ম নীতি মেনে তুমি লেখো? না তোমার যেটা মন চায়, তোমার আবেগ যতক্ষণ প্রবাহিত থাকে তুমি শেষ পর্যন্ত এগুতে থাকো? এবং শেষটা কি তুমি প্রথমেই ভেবে নাও, না কবিতা লিখতে লিখতে তোমার শেষ কোথায় আসে কিছু তুমি বুঝতে পারো না? মানে আমি তোমাকে বলতে চাইছি, কখনো কি এমন হয় যে আমি কলমকে চালাচ্ছি না, কলম যেন আমাকে চালাচ্ছে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, কিছু আমি কিছু এই ক্ষেত্রে- অনুভূতির কিছু কিছু কথাটা ক্ষেত্রে শুনতে- আমার নিজের আবেগের বশে হয়তো লাইন বেরিয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে আমার যতক্ষণ না মনের আবেগ সম্পূর্ণ হচ্ছে বা আমার আবেগের লেখাটা পরিপূর্ণতা পাচ্ছে, সে তখন লেখা চলে। সেক্ষেত্রে কবিতার পরিধি একটু বড় হয় অবশ্যই। আচ্ছা, আবার কিছু কিছু সময় মনে হয় যে না, আমাকে 12 ছন্দে বা 14 ছন্দে কবিতাটি শেষ করতেই হবে। তখন সেক্ষেত্রে হয়তো ওই কবিতা ওইভাবেই আমি এগুলো সাধারণত পত্রিকার ডিমান্ডের জন্য নির্ভর করে। হ্যাঁ, হ্যাঁ, যে অনেক ক্ষেত্রেই আজকাল বলে যে 14 লাইন 12 লাইনের মধ্যে কবিতা দেবেন। সেক্ষেত্রে আমাকে আমার ভাবনা চিন্তাগুলো সেভাবে মানে সংরক্ষিত করেই করতে হয়। ঠিক ঠিক, কারণ নিয়মের বাইরে তো আমরা যেতে পারবো না। যে নিয়ম যে পত্রিকা বেঁধে দেবে সেটা সেইভাবেই আমাদের এগুতে হবে। পরবর্তী প্রশ্নে আমরা আসি। আমরা 3টে কবিতা এর আগেই আমরা শুনে নিয়েছি যে এই মুহূর্তে সাহিত্য জগতে সব থেকে অভাব হচ্ছে শিশু সাহিত্যিক। শিশুদের নিয়ে চিন্তা ভাবনা করা এবং শিশুদের নিয়ে লেখা,
কবি সাহিত্যিকের সংখ্যা কিন্তু ভীষণ কম। তুমি কি কোনো কিছু ভাবছো বা বিগত দিনে কাজ করেছো শিশুদের নিয়ে? শিশুদের নিয়ে আমি সেভাবে কাজ করিনি, তবে শিশুদের নিয়ে দু একটা লেখা আমি লিখেছি। আচ্ছা। তবে মনের আবেগ বা মনের যে জীবনধারা সেইগুলোকে নিয়ে লেখালেখি, বেশিরভাগ যে লেখাগুলো হয় আমার সেগুলো বেশিরভাগই বড়দের পড়ার পক্ষেই ভালো আর কি। আচ্ছা। শিশুদের নিয়ে লেখা সেভাবে মানে লিখতে গেলে অনেক সময় লাগে। এই মুহূর্তে কি শিশুদের কোনো কবিতা আমরা শুনতে পারি তোমার কাছে? হ্যাঁ, এই মুহূর্তে আমার কাছে একটি লেখা আছে, আমি আচ্ছা, শোনাতে পারি। এই মুহূর্তে আমরা একটু শুনে নেব শিশুদের কবিতা। একটা অন্তত শিশু সাহিত্যের কবিতা আমরা থাকি, কারণ আমাদের এখানে অনেক শিশু সাহিত্যিকও এসছেন, তারা কিন্তু সাক্ষাৎকার দিয়ে গেছেন। তো এটা খুব আশাবাদী দিক একটি, যে শিশুরাও আমাদের এই যে অনুষ্ঠান তারা নিয়ম করে কিন্তু দেখেন, তো তাদের নিশ্চয়ই ভালো লাগবে। আসুন আমরা একটা শিশুদের কবিতা শুনি, কেমন? আচ্ছা, সুকুমার রায়ের 100 বছরের আবোল তাবোলের 100 বছরের পূর্তিতে আচ্ছা একটি শিশুদের ছড়ায় ছড়ায় ওলট পালট কবিতা বেরিয়েছিল। আচ্ছা। সম্পাদনা করেছিলেন মিনতি গোস্বামী আর কি, আমাদের শ্রদ্ধেয়। হ্যাঁ। কবিতাটির নাম পাগলের মন। ইরিং বিরিং তিরিং টাটা, লিখব কি আর ছাতার মাথা। হটর মটর ভটর ভোট, মারবো চাঁটি জলদি ফোট। গ্যাঙর 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 গ্যাং, কি লিখি কবিতা বুঝি না ব্যাং। উড়িমা হঠাৎ স্যান, শোনাবো কবিতা হারাবে জ্ঞান। ঢকর ঢকর খাবো যে ঘোল, বাংলায় মোর বিরাট দখল। ভূত পেতনির পেয়েছি যে বর, কবিতা পড়লে আসবেই জ্বর। চকাম চুকুম চুম্মা হামি, নোবেল এবার আনবই আমি। মিউ 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 হালুম হাড়, मैं বানাউঙ্গা মেরা পুরস্কার। ধিনা ধিনা দিন ধিতাং ধিতাং, পড়াবই আমি কবিতা বিতান। উয়া উয়া উহু পহাকাত হাড়ো, ভেবেছিস কি লিখবো আরও? নমস্কার। সুকুমার রায় সত্যি আমাদের এমন একজন সাহিত্যিক, আপাত দৃষ্টিতে ভীষণ অর্থহীন কিছু শব্দ, যার হয়তো কোনো মানেই হয় না আপাত দৃষ্টিতে, কিন্তু সেই অর্থহীন শব্দগুলোকে দিয়ে কবিতাকে এমন উনি গয়না পরাতেন যেন একটা কালজয়ী লেখা সেখানে তৈরি হয়ে যেত, তাই না? বাচ্চারা উৎফুল্ল হতো এবং বাচ্চাদের কাছে সেটার গ্রহণযোগ্যতা আকাশ ছোঁয়া, এবং এত সুন্দরভাবে নিতেন, মানে অনেকটা যেন সোনার তাল ছাঁচ না মেনে গয়না তৈরি, একদম ঠিক না? এরকম যেন মনে হয়। সুকুমার রায়েরই কিন্তু এটা বিশেষত্ব। আমি অন্য কোথাও আমি দেখলাম সেরকমই একটা ছাপ, সেরকমই একটা রাস্তাকে অনুসরণ করে সুকুমার রায়ের এটা একটা শতবর্ষ পূর্তিতে প্রকাশিত হচ্ছে এই সংকলনটি, সেইভাবেই তার ছায়া রেখে তুমি করেছো, ভীষণ ভালো লেগেছে। শুধু দর্শকবৃন্দ, আমরা এবার একটু দেখে নিই যে আমাদের আজকের সাহিত্য বন্ধু এই সাহিত্য জগতে কোন কোন পত্রিকাতে তার নিদর্শন রাখলেন। আমি সাধারণত যেটা করে থাকি, প্রত্যেকের কাছে একটা সিনপসিস নিই। তো এখানে যে দীর্ঘ তালিকা এসছে সেগুলি হয়তো পুরোপুরি বলতে গেলে রাত থেকে ভোর হয়ে যাবে। তো কাজেই আমরা আবারও আশা করব যে কোনো আর একদিন হয়তো উনি আবারও এসে আমাদের কাছে বসবেন এবং বাকি সবটুকুকে আমরা আপনাদের কাছে উজাড় করে তুলে ধরতে পারবো। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃত সমিতি, আগামী সাহিত্য পত্রিকা, বেনিপুকুরের হাত ধরে, তারপরে সাম্যজিৎ পত্রিকা, অভ্যুদয় পত্রিকা, গণকৃষ্টি পত্রিকা, পথের দাবি সাহিত্য পত্রিকা, মুক্ত বাংলা তো আছেই, সব সময় পরিবর্তন পত্রিকা, এছাড়াও আছে ছড়ায় ছড়ায় বিভিন্ন গল্পওয়ালা, শিহরণ গল্প, পুণ্যভূমি ভারতবর্ষ, মেঘমল্লার পত্রিকা, এরকম চারুবাক পত্রিকা, যেগুলি সাধারণত আমাদের বর্ধমানের সাহিত্যে এই প্রবাহে সাহিত্য জগতে অগ্রণী ভূমিকা আজ পর্যন্ত গ্রহণ করে আসছেন বা পালন করে আসছেন। ঠিক সবকটা পত্রিকাতেই কিন্তু আমাদের সাহিত্য বন্ধু তার আখর রেখে চলেছেন তার সুন্দর নিরল সেই সাহিত্য প্রচেষ্টার মাধ্যমে। আমাদের কাছে এসেছে সময় পরিবর্তন এই পত্রিকা, আপনারা সংগ্রহ করবেন, পড়বেন। শারদ সংখ্যাতে আছে আমাদের এই সাহিত্য বন্ধুর একটি সুন্দর লেখা, আর আছে শারদীয়া মুক্ত বাংলা, আমাদের অত্যন্ত প্রাণের পত্রিকা, সেখানেও আমাদের সাহিত্য বন্ধুর লেখা আপনারা পেয়ে যাবেন। আছে বহু পুরনো, যেটা প্রায় 1994 সাল, যেটা নিদর্শন করে সাহিত্যের
এই যে নৌকায় উনি কত দিন আগে থাকতে চেপেছেন। বীরহাটা কালীতলা দুর্গাপুজোর যে সোভেনিয়ার বেরোয়, সেখানেও আমাদের কিন্তু সাহিত্য বন্ধু তার সাহিত্য সৃষ্টি রেখেছেন। আছে আরও অনেক অনেক বই, অনেক পত্রিকা। আমি এই মুহূর্তে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়া মিনতি গোস্বামী সম্পাদিত আবোল তাবোলের 100 বছরে ছড়ায় ছড়ায় যে ওলটপালট বইটি, তাতে পাবেন। আরও পাবেন হিয়ার মাঝে, সম্পাদনায় সুপর্ণা পাল, রিয়া পাত্র। আছে কবিতার ঝর্ণাধারা, সম্পাদনায় নিমাই দেবনাথ। এই সকল বইয়েতে আপনারা পেয়ে যাবেন আমাদের সাহিত্য বন্ধুর তার সুন্দর সাহিত্যের নিদর্শন। আমরা আশা রাখবো আপনারা সংগ্রহ করবেন এবং পড়বেন আজকে সাহিত্য বন্ধুর, তবেই তার সাহিত্য সৃষ্টি সফল হবে। আমরা ধীরে ধীরে প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। এই অনুষ্ঠানে যাওয়ার আগে একটা ছোট্ট র্যাপিড ফায়ার আমরা যেমন খেলি সেইটুকু খেলে আমরা শেষ করব। প্রশ্ন থাকবে খুব ছোট্ট এবং উত্তরও হবে ভীষণ সংক্ষিপ্ত। সন্দীপ, তুমি তৈরি? আচ্ছা, প্রথম প্রশ্ন, যে একটি বইমেলা, ধরো কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তুমি গেছো, ঘুরে দেখবে, বই কিনবে, তো তুমি কি চাও? প্রথমেই কি কোনো নামজাদা প্রকাশনী স্টলে যাবে, না কোনো লিটল ম্যাগাজিনের টেবিলে যাবে? কোনটা তুমি চাও? আমি লিটল ম্যাগাজিনেই যাই আগে। লিটল ম্যাগাজিনে নতুন নতুন যারা সদ্য কবিতা লিখছে, যে আমাদের যে সাহিত্যের আঁতুড়ঘর লিটল ম্যাগাজিন, তাকে উনি খুব গুরুত্ব দেন এবং প্রথমে সেখানেই যেতে চান। আমি তোমার সাহিত্য সৃষ্টিতে তিনখানা আবহের কথা, তিনখানা পরিবেশের কথা আমি বলছি, ভালো করে শুনবে। প্রথম হচ্ছে গিয়ে বর্ষার সন্ধ্যা, দ্বিতীয় হচ্ছে গিয়ে গ্রীষ্মের দুপুর, তৃতীয় হচ্ছে গিয়ে শীতের সকাল। এই তিনটের ভেতরে কোনটাকে তুমি বেছে নিতে আগ্রহী বেশি? কবিতা লেখার যদি মুডের কথা বলবো, তাহলে আমি বলবো যে অবশ্যই বর্ষার সন্ধ্যা। বর্ষার সন্ধ্যা কবিতা লেখার জন্য উনি বেছে নেবেন আদর্শ সময় এবং আদর্শ সময়। তাহলে কিন্তু আমরা সেরকম আশা করতে পারি নিশ্চয়ই কোনো রোমান্টিক কবিতাই উঠে আসবে বর্ষার সন্ধ্যা। অবশ্যই। কিন্তু আজকে আমরা সেরকম রোমান্টিক কবিতা পাইনি আমাদের কবি বন্ধুর কাছ থেকে। আশা রাখবো পরের বারে নিশ্চয়ই শুনবো। কেমন? আর এর পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, জীবনে অনেক উপন্যাস, গল্প তুমি পড়েছো। গল্পের কোনো চরিত্রের শেষটা, অর্থাৎ তার কিভাবে পরিণতি হচ্ছে, সেই রকম একটি চরিত্র তুমি মেনে নিতে পারছো না। তোমার মনে হচ্ছে যে এই লেখক বা আমি কবিকে, এই সাহিত্যিককে যদি আমি পেতাম, আমি অনুরোধ করতাম যে এই চরিত্রটাকে আপনি এইভাবে শেষ করুন, এতটা কষ্ট দেবেন না। হ্যাঁ, তো সেই রকম একটি চরিত্র, তার নাম কি তুমি এখন করতে পারো? সেভাবে ভাবিনি কোনোদিন, তবে শরৎচন্দ্রের দেবদাস পড়ে মনে হতো, শরৎচন্দ্রের দেবদাস, সেটা আমার তার চরিত্রটা যদি আরো একটু শেষ পর্যায়ে ভালো হতো সত্যি, এবং সেটা যদি পরিণতিটা পজিটিভ দিক থাকতো, তাহলে হয়তো ভালো হতো, আমার ভালো হতো আর কি। আমার সাথে খুব বেশিভাবেই মিলে গেল। শুধু দর্শকবৃন্দ, আজকে শেষ প্রশ্ন আমাদের কবি বন্ধুর জন্য। যাওয়ার আগে তুমি আমাদের দর্শকদের তথা সমাজকে কি বার্তা দিয়ে যেতে চাও, ছোট করে এক দু কথায়? সমাজকে আমি এটাই বলতে চাইবো যে সমালোচনা সবাই না করে আত্মসমালোচনা করাটা আগে অবশ্যই দরকার। মানুষের নিজের দোষ গুণগুলো আগে বিচার করে তারপরে অন্য কাউকে ব্যাপারে বলার দরকার। সেটা হলে সবচেয়ে সুবিচার হয়। কেননা সবাই আজকাল দেখি পিএনপিসি বা আত্মসমালোচনাতেই, মানে সমালোচনাতেই বেশি আগ্রহী থাকে। তো আত্মসমালোচনা করলেই মনে হয় সেটা নিজের পক্ষে ভালো। ঠিক। আপনি কি লিখছেন, কেন লিখছেন, কি রকম লিখছেন, চিন্তাভাবনাটা সেখানেই থাক। বাকিদের যে সাহিত্য সৃষ্টির মূল রসটুকু, সেটুকু গ্রহণ করি, যেটা আমার জীবনে উপকার হবে। অন্তত এই বার্তাটুকুই আমাদের কবি বন্ধু আজকে এই স্টুডিও টোর থেকে দিয়ে গেলেন সমাজের জন্য। শুধু দর্শকবৃন্দ, আপনাদের নিরন্তর ভালোবাসা আমাদেরকে সমৃদ্ধ করছে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আমরা আশা রাখবো আগামী দিনেও ঠিক এরকমই ভালোবাসা, এরকমই আপনাদের যে আমাদের জন্য যে পথ চলা, সাথে পথ চলা, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই থাকবো এবং আপনারাও আমাদের সঙ্গে অবশ্যই থাকবে। যেতে যেতে আজকে আর বেশি কিছু কথা নয়, আসুন আমাদের কবি বন্ধুর সামনের খুব উজ্জ্বল সাহিত্য জীবন এবং সুস্থ জীবনের জন্য কামনা রেখে আজকে আপনারা আমরা সবাই মিলে এই অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ সাহিত্যে থাকবেন। শুভরাত্রি। নমস্কার।